আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলে গুগল শিটস ব্যবহার করবেন। গুগল শিটস মোবাইলে ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন কাজগুলো করতে পারবেন এবং এর মধ্যে কোথায় কি আছে বিস্তারিত সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, মোবাইল থেকে আপনারা চলে আসবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোর ওপেন করতেছি। দেখুন, প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন এই যে গুগল শিটস, এটা লিখে আপনারা সার্চ করবেন। গুগল শিটস লিখে সার্চ করলে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতেছি। আমার এখানে একটা জিমেইলের মাধ্যমে অটোমেটিক সাইন ইন হয়ে গেল। আপনাদের যদি অটোমেটিক সাইন ইন না হয় তাহলে আপনারা এখানে একটা জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো এখানে আমার গুগল ড্রাইভের আগের বিভিন্ন ফাইলগুলো এখানে এরকম দেখাচ্ছে, এরকম ইন্টারফেস এখানে আসছে। আমার গুগল ড্রাইভে সেভ থাকা আগের যদি কোনো স্প্রেডশিট আমি ওপেন করতে চাই, এখান থেকে ওপেন করতে পারবো, যেগুলো যে দেখাচ্ছে। যে যাই হোক, তো আমি যেটা করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে এই প্লাস আইকনে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। তো দেখুন, আমি চুজ টেমপ্লেট যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যদি কোনো টেমপ্লেট আপনারা পান, সেই টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। টেমপ্লেটের বিভিন্ন কিছু চেঞ্জ করে আপনারা তৈরি করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এখানে আমি আপাতত এটা করতেছি না। দেখুন, আমি ব্যাকে আসতেছি, এখানে প্লাস চিহ্নে ক্লিক করে এই যে নিউ স্প্রেডশিট এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে একটা নিউ স্প্রেডশিট চলে আসলো। এখন এটা আমরা দুই আঙুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারি, যেরকম ছবি আমরা করি। দেখুন, আমি জুম আউট করলে এই যে অনেক ছোট করে ফেলতে পারি। যাই হোক, আমি একটু জুম করতেছি তাহলে দেখতে সুবিধা হবে। তো এখন এখানে দেখুন এই যে কলাম আছে, রো আছে, এই যে বিভিন্ন সেলগুলো আছে। ঠিক আছে, দেখুন এখানে যে কোনো একটা সেলে আমি সাপোজ এই সেলে ট্যাপ করতেছি, এখানে এই সেলটা সিলেক্ট হলো। এখন আমি এখানে ডবল ট্যাপ করলে লেখার অপশন আসবে, অথবা দেখুন এই যে এই সেলে ক্লিক করে নিচে এই যে ইন্টার টেক্সট আর ফর্মুলা অপশনটা, এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এখানেও আমি লিখে দিতে পারি কোনো টেক্সট। লিখতেছি 1, ঠিক আছে, লিখে এখানে ডান পাশে আমি টিক চিহ্নে ক্লিক করলাম। তারপরে নিচের সেলে আমি সাপোজ লিখবো এখানে 2, এখানে টিক চিহ্নে ক্লিক করলাম। এখন দেখুন, আমরা যদি অটো ফিল করতে চাই, যারা আসলে এক্সেলে কাজ করেন বা স্প্রেডশিটের কাজ করেন, তারা কিন্তু মানে এই অটো ফিল জিনিসটা কি নিশ্চয়ই জানেন। অটো ফিল অর্থাৎ আমি চাচ্ছি এখানে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল অনুযায়ী অনেকগুলো লিখবো। তো আমি যে প্রথম 1 আর 2 লিখেছি, বাকিগুলো আমার অটোমেটিক ফিল করে দেবো, মানে একটা করে লেখা লাগবে না। তো দেখুন, এইটা আমরা এক্সেলে কীভাবে করি, এই যে দুইটা সিলেক্ট করে এরকম এরকম কোনায় ধরে আমরা টান দিলে কিন্তু এটা হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু একটু আলাদা, এটা হচ্ছে না। দেখুন, টান দিলে কোনায় ধরে টান দিলে, এখানে এটা করার জন্য সাপোজ আমি এই পর্যন্ত এটা নিয়ে আসলাম। সাপোজ এই পর্যন্ত আমি সাপোজ 10 পর্যন্ত সিরিয়াল নিব। তো এখানে আমি 10 পর্যন্ত এটা সিলেক্ট আনলাম, এনে এখন এখানে আমি একটু ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখলে এখন এখানে কিছু অপশন চলে আসছে। এখন দেখুন, এখানে ডান পাশে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল অপশন, এই অটো ফিলে আমি ক্লিক করলে দেখুন এই যে আমার 1 থেকে 10 পর্যন্ত ফিল হয়ে গেল। এই যে উপরে দেখতে পাচ্ছেন আন্ডু এবং রিডু অপশন আছে, এই দুইটা। ঠিক আছে, আমি এখানে আন্ডু করে দিচ্ছি, এগুলো সব আন্ডু করে দিচ্ছি, যা যা করেছি সব আন্ডু করে দিচ্ছি। আবার আমি রিডু করতে চাইলে ডান পাশের এটা আমি ক্লিক করলে যে রিডু হবে যে এক এক করে। ঠিক আছে, তো আমি আন্ডু করে দিচ্ছি। আবার ফর এক্সাম্পল ধরুন কোনো একটা স্টুডেন্টের কোন বিষয়ে কত পেয়েছে মার্ক, সেটা আমি হিসাব করবো এখানে, মানে একটা স্প্রেডশিট তৈরি করবো। তো এখন দেখুন এই যে প্রথম যে সেলটা, এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমি ডবল ট্যাপ করতেছি। দেখুন, ডবল ট্যাপ করলে আমি এখানে সাপোজ লিখে দেবো হচ্ছে সাবজেক্ট লিখে এখন এখানে টিক চিহ্নে ক্লিক করছি। দেখুন, এখন এখানে আমি এটাকে একটু ফরম্যাটিং করতে পারি। এখানে আমি সেটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে ফরম্যাটিংয়ের বিভিন্ন অপশন আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরম্যাটিংয়ের অপশন। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করে এখানে আমি সাপোজ ফন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। আপনারা চাইলে অন্য ফন্ট দিতে পারেন। আমি সাপোজ এই ফন্টটা দিয়ে দিচ্ছি। এই যে আমি আগের ফন্টটা আনলাম, এনে এখন আমি এখানে বোল্ডে ক্লিক করতেছি, যে বোল্ড হলো। এখানে আমি চাইলে ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এই যে স্ট্রাইক থ্রো করতে পারি। তো আমি এগুলো করতেছি না, আমি শুধু সাবজেক্টটা বোল্ড করলাম। বোল্ড করে এখন এটা আমি চাচ্ছি অ্যালাইনটা সেন্টারে, মানে মাঝখানে আনবো। এই যে এখানে অ্যালাইন দেখতে পাচ্ছেন, এই অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসলো। তো তারপরে ফরম্যাটের এখানে আরও বিভিন্ন অপশন আছে, যেমন এই যে এখানে কিন্তু এই যে এই অপশনে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু মানে রোটেট করতে পারি মানে লেখাটাকে। দেখুন এই যে এরকম করলে যে লেখাটা ওরকম আসলো। আমি যদি এখানে এরকম করি, এরকমভাবে আসবে। এখন এখানে চাইলে আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এখানে কালো আছে, আমি সাপোজ চাইলে এই যে অন্য কোনো কালার এখানে আমি দিয়ে দিতে পারি। এখানে একটা এই কালারটা দিয়ে দিলাম আমি সাপোজ। এখানে যে ফিল, এই সেলটা কিন্তু আমি চাইলে কোনো একটা কালার দিয়ে ফিল করতে পারি। এখানে সাদা আছে, আমি সাপোজ এখানে চাচ্ছি এই কালারটা দিয়ে ফিল করে দেবো, বা আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম হলুদ কালার। এই সাপোজ এখানে এই দ্বিতীয় সেলে আসতেছি, এখানে এসে আমি এখানে এটা কেটে দিচ্ছি। এখানে নিচে আমি লিখতেছি হচ্ছে এখানে মার্কস। একইভাবে এটাও আমি এই লেখাটা আমি এখানে টিক চিহ্ন দিয়ে এই লেখাটাও আমি বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। এখানে নিচে এই যে ফরম্যাটিংয়ের অপশনগুলো কিন্তু এখানেও আছে। এই যে আমি বোল্ড করে দিচ্ছি, অ্যালাইনটা এখান থেকে আমি সেন্টারে আনতেছি, হলুদ করে দিচ্ছি এই ফুল মানে এটা সেলটা। তারপরে আমি লেখার কালারটা আমি চেঞ্জ করতে চাইলে দেখুন আমি ব্যাকে এসে এই যে টেক্সটের কালারটা আমি সাপোজ এটাও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই নীল কালার। এখন এই সাবজেক্টের নিচেই আমি কয়েকটা সাবজেক্টের নাম আমি লিখে দিচ্ছি। লিখে দেখুন এখন এই সব কয়টা আমি সিলেক্ট করতেছি, এগুলো সিলেক্ট করে এখন আমি এগুলো একসাথে ফরম্যাটিং করে দিচ্ছি। এখানে আমি সেন্টার করে দিলাম। সাপোজ আমি র্যান্ডমলি কয়েকটা মার্ক এখানে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিয়ে এখন এগুলো আমি সাপোজ সবগুলো সিলেক্ট করে একসাথে আমি অ্যালাইনটা আমি সেন্টার করে দিচ্ছি, আর অন্যান্য ফরম্যাটিংগুলো আমি করতে পারি, যেরকম টেক্সটে করলাম। তো এখন এইখানে আমি সাপোজ লিখবো হচ্ছে টোটাল। দেখুন এখানে আমার কিবোর্ডটা কিন্তু সংখ্যা আকারে চলে আসছে। তো আমার টেক্সট লেখার জন্য কিবোর্ডটা আনতে হলে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই যে এ দিয়ে লেখা, এই যে, তো এইখানে এই অপশানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার কিবোর্ডটা চলে আসলো। তো দেখুন টোটাল এটা লিখলাম আমি, টোটাল লিখে এর নিচে আমি লিখবো সাপোজ এভারেজ। তখন এই দুইটা আমি লিখে আপাতত টিক চিহ্ন দিয়ে আমি এই দুইটা অ্যালাইন আমি সিলেক্ট করে দিয়ে অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি। এখন এই দুইটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব। আমি এই যে উপরে যে এই ফরম্যাট অপশন যাচ্ছে, এখান থেকে ফন্টের সাইজ আমি দেখুন আছে, আমি সাপোজ এটার ফন্টের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। আমি সাপোজ এই যে সাবজেক্ট এবং মার্কস এই দুইটার ফন্টের সাইজও আমি সাপোজ একটু বাড়িয়ে দিচ্ছি, 12 দিয়ে দিলাম। দেখুন আমি সাপোজ এই টোটাল সবগুলো যোগ করবো। তো যোগ করার জন্য আমরা কী করবো, ক্লিক করে নিচে এই যে ইন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে আমি ক্লিক করে সূত্রের মাধ্যমে যোগ করতে পারি। যারা স্প্রেডশিট ব্যবহার করি বা এক্সেল ব্যবহার করে জানি যে ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয় আমাদের ফর্মুলা। প্রথমে ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে SUM সাম যোগ করার জন্য সাম। তো সাম দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। সূত্র লেখার নিয়মটা এরকম। তারপরে এখানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যোগ করবো সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমি দেখুন এই যে এই টোটাল এই সবগুলো আমি যোগ করব। তো তার জন্য দেখুন আমি কী করব, প্রথমে এই 77 এখানে এই সেলটা আমি ক্লিক করতেছি। ক্লিক করে এখানে আমি টেনে, এখান থেকে টেনে আমি এই শেষ পর্যন্ত আনতেছি, 75 পর্যন্ত আনতেছি। অর্থাৎ এই B2 থেকে B7 এই সবগুলো আমার যোগ হবে। তো এখন এখানে আমাকে কী করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখুন এখন এখানে লাস্টে যে কমা রয়েছে, কমাটা আমাকে কেটে দিতে হবে অবশ্যই। কমাটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন আমি টিক চিহ্নে ক্লিক করছি। এখন দেখুন 424 আমার টোটাল যোগফল কিন্তু বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, এটা আমি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এখন আমি এখানে এভারেজ বের করব। আবার দেখুন এভারেজ বের করার জন্য এখানে আমি ইকুয়াল টু এবার এভারেজ লিখব, AVE, এই যে এভারেজটা আমি এখানে লিখতেছি। লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার আবার আমাকে ভ্যালুগুলো দিতে হবে। এখানে 77 থেকে এই সবগুলো আনতেছি 75 পর্যন্ত। এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। আবারও লাস্টে যে কমা পড়ে গেছে, কমাটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে ইন্টারে ক্লিক করতেছি। দেখুন 70 পেয়েছে গড় নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আরও বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন কিছু কিন্তু আমরা বের করতে পারি। সাপোজ এই সবগুলো সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আছে সেটা আমি বের করছি। এখানে আমরা দেখতেছি যে 80টা ম্যাক্সিমাম আছে। তো আপনার তো অল্প কয়টা আছে বলে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যদি অনেক থাকে, শত শত এরকম সংখ্যা থাকে, তাহলে তার মধ্যে থেকে তো আপনাকে খুঁজে বের করা কষ্ট হবে যে কোনটা ম্যাক্সিমাম। তো দেখুন আমি একটু দেখাচ্ছি। সাপোজ এই নিচের সেলটাতে আমি বের করবো। এখানে আমি লিখতেছি ম্যাক্সিমাম লিখে, আর আমি নিচে মিনিমামও বের করব। তো মিনিমামটাও আমি লিখে রাখতেছি নিচে, মিনিমামটাও লিখে রাখলাম। এই দুটো লিখে আমি টিক চিহ্ন দিলাম। এই দুইটা আমি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। দেখুন এখানে আমি এই সেলে সাপোজ বের করবো যে এই সবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা, এই 80 বের হবে। ঠিক আছে, তো এটা সূত্রের মাধ্যমে কীভাবে বের করতে পারি, দেখুন আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি। ইকুয়াল টু দিয়ে এখানে আমরা ম্যাক্সিমাম বের করবো। এর সূত্র হচ্ছে ইকুয়াল টু MAX ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে আমি সব এই ভ্যালুগুলো আবার সিলেক্ট করে দিচ্ছি। 77-এ ক্লিক করে তারপরে আবার ট্যাপ করে ধরে এই যে এই 75 পর্যন্ত কমাটা কেটে দিয়ে আমি যে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখানে টিক চিহ্নে ক্লিক করবো। টিক চিহ্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে বের হয়ে গেছে 80। এখানে মিনিমাম আমি বের করতে চাইলে দেখুন আবার একইভাবে এখানে ইকুয়াল টু দিয়ে MIN এটুকু লিখতে হবে। লিখে এই যে ব্র্যাকেট শুরু, তারপর এখান থেকে ভ্যালুগুলোই যাবার আমি 77 থেকে 75 পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই লাস্টে কমাটুক পড়ে গেছে, একটু কেটে দিতে হবে। আমি টিক চিহ্নে ক্লিক করছি। দেখুন 55। তো এরকম কিন্তু আরও অনেক হিউজ পরিমাণ ফর্মুলা এখানে আছে। অনেক কিছু বের করার জন্য অনেক রকম ফর্মুলা ব্যবহার করা হয়। তো তারপরে এখানে বিভিন্ন অপশনগুলোর কাজ আপনাদের দেখাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু একটা শিট, এই যে, ঠিক আছে, এই শিটটার আমরা এখান থেকে এখানে ক্লিক করলে এখানে এই শিটটা ডুপ্লিকেট করতে পারি, মানে এই শিটটার ডুপ্লিকেট আরেকটা কপি হবে। তারপরে এখান থেকে আমরা রিনেম করতে পারি শিটটা, ট্যাব কালার। তো এখানে কালার দিয়ে আমি সাপোজ সবুজ কালারটা সাপোজ দিয়ে দিই, তাহলে দেখুন কি হলো, আমার এই শিটটার এই যে সবুজ কালার হয়ে থাকলো, মানে এরকম কালার দিয়ে চিহ্নিত করে রাখতে পারি। তো তারপরে যে গ্রিড লাইন্স এই যে শকগুলো দেখাচ্ছে সেগুলো এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমি যেটা উঠিয়ে তাহলে গ্রিড লাইনগুলো চলে যাবে। তো এটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে, দিয়ে রাখতেছি। তারপরে এখানে ফ্রিজ রো, ফ্রিজ কলাম। এখানে আপনার যদি এরকম থাকতো অনেকগুলো সাবজেক্ট বা অনেকগুলো শিক্ষার্থীর অনেকগুলো নাম্বার, অনেক কিছু এখানে আসছে, নিচের দেখে এরকম আসতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি উপরের এই যে হেডিংটা কি সাবজেক্ট মার্কস এগুলো হেডিং, তো এইগুলো কি আপনি ঠিক রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে রোটা কিন্তু আপনি লক করে রাখতে পারেন। এই সাবজেক্ট এবং মার্কস এই দুইটা আমি লক করে রাখবো, যার ফলে এরকম উপরের দিকে গেলেও ওই দুইটা ভিতরে যাবে না। দেখুন তার জন্য কি করতে পারি, দেখুন ফ্রিজ রোতে এসে এই যে ডান পাশে যে অপশনটা, এই যে টিক চিহ্ন মতো যে তীর চিহ্ন, তো এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে উপরের একটা এখানে 1 আসছে, উপরের একটারও আমার ফ্রিজ হয়ে আছে, মানে এটা জাস্ট দেখার জন্য। ঠিক আছে, টান দিয়ে উপর দিকে গেলেও কিন্তু আমার সাবজেক্ট এবং মার্কস এটা কিন্তু লক হয়ে আছে, ওটা কিন্তু ভিতরে যাচ্ছে না। যাই হোক আমি এটা আগের মতো করে দিচ্ছি। একইভাবে আমরা কলামও কিন্তু করতে পারি। সাপোজ আমি একটা কলাম যদি এরকম করে দিই, দেখুন এই যে আমি এদিকে যদি যাই এখন, তাহলে কিন্তু এই যে এইটা লক হয়ে আছে, এদিকে ভিতরে যাচ্ছে না। ঠিক আছে, তো আমি এটা আগের মতো করে দিচ্ছি।
তো তারপরে এখানে ফরম্যাটিং এর মধ্যে বিভিন্ন অপশনগুলো দেখিয়েছি, তারপর কিছু কিছু বাকি আছে। যেমন দেখুন একটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি, 28 একটা সংখ্যা নিয়ে নিলাম। এটা দেখুন আমি এই যে উপরে ফরম্যাটিং এর মধ্যে যাচ্ছি, এখানে আমরা চাইলে যে এটা কিন্তু এই যে দেখুন ডলার চিহ্ন এরকম দিতে পারি, তারপরে পার্সেন্টেজ দিতে পারি এরকম, ঠিক আছে। দশমিকের পরে কয়টা শূন্য থাকবে, শূন্য আমাদের এই যে বাড়াতে পারি আবার কমাতে পারি। এখানে আরও বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা এগুলো আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন। যেমন যে ডেট দিলে ডেট আকার এরকম আসবে, ডেটটা আপনারা এখান থেকে ডেটটা চেঞ্জ করে আপনারা কোনো ডেট আকারে কোনো কিছু বসাতে পারেন। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডারের অপশন চলে আসছে একটা, এখানে আমি ক্লিক করলে ক্যালেন্ডার থেকে আমি ডেটটা দিতে পারি। তো তারপরে এখানে নিচের দিকে দেখুন আছে এই যে ফরম্যাট সেল একটা অপশন, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিছু অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় সবসময়। বর্ডার, এই বর্ডারটা অর্থাৎ এই দেখুন আমি এই যে একটা টেবিল মতো তৈরি করলাম, এটা সাপোজ আমি চাচ্ছি পুরোটা একটা বর্ডার দিব। দেখুন আমি পুরোটা সিলেক্ট করলাম এই পর্যন্ত। এই যে কোন বর্ডার দিব আমি দেখুন এখানে ফুল বর্ডারে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে দেখুন আমি এখন এই যে এখানে কিন্তু একটা টেবিল মতো বর্ডার হয়ে গেল চারপাশে। আরও বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে। তারপরে বর্ডারের যে মাপটা আছে আপনি চাইলে মোটাও করতে পারেন বর্ডারটা, যাই হোক। তো তারপর একটু নিচের দিকে এখানে আসছে, আমি যদি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করলে দেখুন আমার নিচের দিকে একটা কলাম ইনসার্ট হলো। তারপরে এই পাশেরটা এটা ক্লিক করলে আমার উপরের দিকে একটা কলাম ইনসার্ট হলো। আমি যদি এখানে ক্লিক করি আমার ডান সাইডে একটা রো ইনসার্ট হলো, এদিকে ক্লিক করলে বাম সাইডে একটা রো ইনসার্ট হলো। তারপরে দেখুন এখানে এই যে আছে ক্লিয়ার ফরম্যাটিং, এই সেলটাতে সাবজেক্ট লেখা, এটাতে আমি বিভিন্ন ফরম্যাটিং করেছি, লেখার কালার করেছি, এই যে কালার দিয়ে ফিল করেছি, এগুলো আমি যদি এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি দেখুন সব ক্লিয়ার হয়ে গেল যা যা ফরম্যাটিং করেছিলাম। তো আমি আন্ডু করে দিচ্ছি। তো এই যে রো কলাম ইনসার্টের অপশন কিন্তু নিচে এই যে এখানেও কিন্তু আছে এই যে। তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্ন অর্থাৎ ইনসার্ট অপশন, তো এখানে আমি ক্লিক করতেছি। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমত আমরা কমেন্ট অ্যাড করতে পারি, তারপর কোনো লিঙ্ক আমি অ্যাড করতে পারি। সাপোজ আমি এই 28-এর মধ্যে এই সেলটাতে এখানে আমি সাপোজ একটা লিঙ্ক অ্যাড করে দিব। এখানে লিঙ্কে ক্লিক করে এখানে মানে সেলের লেখাটা ধরেন এটা আছে, আর নিচে ইউআরএল কিছু একটা আমি দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি www.youtube.com, এইটা দিয়ে দিলাম, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে একটা লিঙ্ক আকারে চলে আসে। আমি দেখুন এই যে এখানে ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু এটা মানে ইউটিউব ওপেন হয়ে যাবে। আমি ওপেনে ক্লিক করছি, দেখুন এই যে ইউটিউব ওপেন হয়ে গেল। তো তারপর আমি প্লাসে আবার যাচ্ছি, দেখুন এখানে তারপর আসে হচ্ছে চার্ট। দেখুন আমি এই 28 লেখা, এটা আপনাদের আমি কয়েকটা জিনিস দেখানোর জন্য নিয়েছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি যেটা তৈরি করেছি টেবিলটা, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্লাসে ক্লিক করতেছি। এখন এখানে চার্ট, এই চার্টে ক্লিক করতেছি। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, এই চার্ট আমরা নিতে পারি। দেখুন এখানে টাইপ, এখানে বিভিন্ন ধরনের চার্ট কিন্তু আছে। যেমন যে আমি সাপোজ পাই চার্টে যদি ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমাদের পাই আকারে চলে আসলো, পাই চার্ট আকারে, বা এই যে এরকম দিলে এরকম আসলো, ঠিক আছে। এরকম যেরকম চার্ট প্রয়োজন হয় সেরকম আপনি নিতে পারেন। তো আমি সাপোজ এইটাই রাখলাম। তো তারপরে দেখুন এখানে কালার আছে, আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আমি যদি সাপোজ অন্য কালার দিই, এই যে চার্টের কালার কিন্তু সেটা হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, সাপোজ আমি এটাই রাখতেছি। তো আমি টিকসিনে ক্লিক করলাম উপরে, আমাদের এই চার্টটা কিন্তু এখানে চলে আসলো। আমি একটু জুম আউট করতেছি, দেখুন এই যে আমার এই চার্টটা আমি সরাতে পারতেছি। এই চার্টটা আমি কোনায় ধরে কিন্তু ছোটও করতে পারতেছি। এই যে আমার উপরে যেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু এই চার্টটা তৈরি হয়ে গেছে। এই যে এখন দেখুন আমি আবার ইনসার্টে যাব, উপরে কিন্তু প্লাস অপশনটা চলে গিয়েছে। দেখুন আমি যে কোনো একটা সেলে ক্লিক করতেছি, আবার যে প্লাস চিহ্ন মানে ইনসার্টটা চলে আসলো। এখানে আমি ক্লিক করতেছি, উপরে ক্লিক করে এখন এখানে দেখুন আছে হচ্ছে ইমেজ। তো আমি ইমেজে ক্লিক করে কিন্তু কোনো ইমেজ এখানে নিয়ে আসতে পারবো। দেখুন এখানে দুইটা অপশন আছে, ইমেজ ইন সেল, ইমেজ ওভার সেল। আমি যদি ইমেজ ইন সেলে ক্লিক করি, দেখুন আমি ফ্রম ফটোসে ক্লিক করতেছি, ঠিক আছে, অথবা আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকেও তুলতে পারবেন। এখানে দেখুন আমি যদি একটা ফটো ওপেন করি তাহলে কি হবে, আমার এই সেলের মধ্যে কিন্তু ফটোটা ওপেন হবে। দেখুন এই যে আমি জুম করতেছি, এই যে আমার এই ছোটো করে দেখা যাচ্ছে আমার সেলের মধ্যে কিন্তু ফটোটা এখানে চলে আসছে। আর আমি যদি চাই যে এই সেলের মধ্যে না এসে এমনি উপরে চলে আসুক, এই যেমন চার্টটা এখানে রয়েছে এরকম আকারে ফটোটা আসুক, তাহলে কি করবো, দেখুন আমি এটা আগে আন্ডু করে নিচ্ছি। আন্ডু করে নিয়ে দেখুন এখানে আমি প্লাসে ক্লিক করতেছি, ইমেজে যাচ্ছি, এখান থেকে ইমেজ ওভার সেলস এখানে ক্লিক করতেছি। এই যে ফ্রম ফটোস, এখান থেকে আমি ওই ফটোটা আবার ওপেন করছি। দেখুন ওপেন করলে এই যে আমার কিন্তু উপরে চলে আসলাম, একটু জুম আউট করতেছি। এই যে এখান থেকে এই যে আমি ফটোটা ছোটো বড়ো করতে পারতেছি কোনায় ধরে, ঠিক আছে। এরকম আমি যেখানে আমি ফটোটা বসিয়ে দিতে পারবো এরকম। তো এখন আমি এখানে টিক চিহ্নে ক্লিক করতেছি। দেখুন আবার যে কোনো একটা সেলে আমি ক্লিক করতেছি, প্লাস চিহ্নে ক্লিক করতেছি। তারপরে এখানে নিচে যে ইনসার্ট রো কলাম, এগুলো তো আমি আগে দেখালাম, এগুলো আছে এখানে। তো এখন দেখুন এই যে এখানে এফএক্স লেখা দেখতেছেন এই যে নিচে, তো এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের ফর্মুলা কিন্তু এখানে আছে। আমি যদি অলে ক্লিক করি, দেখুন এখানে সব ফর্মুলাগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে আমি যদি সার্চ করতে পারি, আমি সাপোজ সামের যেটা বের করলাম, সামে ক্লিক করলে এই যে সামের যে সূত্রগুলো সেগুলো এখানে আসলে এরকম যেটা আপনার প্রয়োজন আপনি সার্চ করতে পারেন বা এখান থেকে দেখতে পারেন। সব কাজ হয়ে গেলে আমাদের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন 3 ডট মেনু, এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপরে যে আনটাইটেলড স্প্রেডশিট, এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি। আমি সাপোজ এখানে নাম দিয়ে দিচ্ছি মার্কস, তো এটা আমি ওকে দিলাম। 3 ডটে আবার ক্লিক করছি, এখানে দেখুন তারপরে আরও বিভিন্ন অপশন আছে, যেমন যে ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্লিক করে কিন্তু আমরা ফিল্টার ক্রিয়েট করতে পারি। এখানে যে একটা ফিল্টার ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে কোনো কিছু ফিল্টার করতে পারি, যেমন যে ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই কালার, ঠিক আছে। তো অনেকগুলো ডাটা থাকলে আসলে ফিল্টার করার প্রয়োজন পড়ে অনেক সময় আমাদের। যাই হোক, তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটা আন্ডু করে দিচ্ছি ফিল্টারটা। তারপর এখানে আরও কিছু অপশন দেখায়, দেখুন এই যে মেক এ কপি,
এখানে আমি ক্লিক করলে আমার এটা কিন্তু গুগল ড্রাইভ আর একটা কপি হিসেবে তৈরি করতে পারবো। যাই হোক, এটা ক্যান্সেল দিচ্ছি। তারপরে এখানে দেখুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা শেয়ার করতে পারবো, তারপরে এটা সেভ করতে পারবো। দেখুন আমি শেয়ারে ক্লিক করতেছি, আমি কারো জিমেইল এখানে টাইপ করে দিয়ে সরাসরি তাকে শেয়ার করতে পারি। তো শেয়ার করার সময় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যেমন নিচে এই যে এখানে তালা চিহ্ন, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে এই যে এখানে দেওয়া আছে কিন্তু রেস্ট্রিক্টেড, মানে আপনি যাকে এটা শেয়ার করবেন শুধু সেই লিঙ্কটা ওপেন করতে পারবে, ঠিক আছে। তো আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করলে দেখুন রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করতেছি। এখন এখানে যদি আমি দিই এনিওয়ান উইথ দি লিঙ্ক, অর্থাৎ যে কেউ এই লিঙ্কটা পেলে সে এটা ওপেন করতে পারবে। এখানে দেখুন ভিউয়ার দেওয়া আছে, আমি এখান থেকে ভিউয়ার থেকে যদি আমি এডিটরে ক্লিক করি, এখানে নিচে যে কেউ এই লিঙ্কটা পেলে দেখতে পারবে এবং এডিটও করতে পারবে। তো তারপর এখানে থ্রি ডটে আবার যাচ্ছি, এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, কপি লিঙ্ক, এখান থেকে এটা আমরা লিঙ্ক কপি করে আমরা কিন্তু কাউকে শেয়ার করতে পারি। তারপরে সেন্ডে কপি, কাউকে কপি সেন্ড করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি ফাইল আকারে সেভ করবো, আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন বা এক্সেল ফাইল আকারে সেভ করতে পারেন, ঠিক আছে। তো আমি এক্সেল ফাইলে দিয়ে ওকে দিচ্ছি। তো এখন এইটা কিন্তু আমার স্টোরেজ, আমার ফোনের স্টোরেজে কিন্তু সেভ হয়নি, এখানে সেভ হয়েছে। তো এটা আমার স্টোরেজে সেভ করার জন্য যেটা করতে হবে, দেখুন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে আসলে এই যে এখানে কিন্তু এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে, তারপর আমাদের স্টোরেজে সেভ হবে। আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড হয়ে আমার স্টোরেজে এখন এটা সেভ হয়েছে। তো আমি এটা আবার ওপেন করতেছি এখান থেকে। দেখুন এই থ্রি ডটের মধ্যে আরও কিছু অপশন বাকি ছিল, এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্টের মধ্যে এখানে যেমন আছে প্রিন্ট, এখানে আমরা চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারি। অ্যাভেলেবেল অফলাইন, এটা যদি আমি অন করি তাহলে আমার এটা অফলাইনে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। যাই হোক, এটা আমি অফ করে রাখতেছি আপাতত। তো তারপরে এখানে আছে স্টার করে রাখতে পারি, এটা আমরা এই ফাইলটা আমি অফ করে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে ডিটেলস, এই ফাইলটার ডিটেলস আমার এখানে দেখাবে। আর যে শেয়ারের অপশনটা কিন্তু আপনার এখানে উপরে এখানেও পাবেন। আবার এটা যদি আমরা পিডিএফ আকারে সেভ করছি, দেখুন আমি এখানে থ্রি ডটে ক্লিক করে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাচ্ছি, এখানে আমি এই যে সেভ অ্যাজে ক্লিক করতেছি, এখানে পিডিএফ সিলেক্ট করে ওকে দিচ্ছি। এখন পিডিএফ সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনাদের এখানে এই যে নামটা এরকম আসে, এই যে ডট এক্সএল এসএক্স এরকম আসলে আর তারপরে ডট দিয়ে পিডিএফ আসলে, তাহলে আপনারা কী করবেন, তো এই যে এক্সএল এক্স এইটা কেটে দিবেন, এই কেটে দিয়ে শুধুমাত্র এই যে মার্কস ডট পিডিএফ এইটুকু থাকবে। সেভে ক্লিক করতেছি, পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এখন দেখুন আমি এখানে এই যে গুগল ড্রাইভে যাচ্ছি, এখান থেকে গুগল ড্রাইভে গেলে আমার এই যে এইটা পিডিএফ আকারে আসবে, এখানে একটা এই যে আমার কিন্তু এই যে পিডিএফ আকারে যে আমি কেবল সেভ করলাম, যেটা পিডিএফ আকারে যে সেভ হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা সহজেই এই গুগল শিটস ব্যবহার করে আপনাদের বিভিন্ন কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।